আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে সলভ করাবো এইচএসটিইউ অর্থাৎ হাবিপ্রবি বা টু রিটাজুল হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 24-25 সালের কোশ্চেন। ঠিক আছে, 24-25 সেশনে যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা আজকে আমরা সলভ করবো। ঠিক আছে, 24-25 সেশনে কিন্তু ওরা আলাদা করে পরীক্ষা নিচ্ছে। এর আগে 2020 থেকে 2024 পর্যন্ত আর কি ওরা হচ্ছে 23-24 পর্যন্ত ওরা গুচ্ছর মধ্যে ছিল। তো এরপরে আলাদা হয়েছে 24-25 সেশন থেকে। ঠিক আছে, ওকে ফাইন। 24-25 সেশনে যে কোশ্চেনটা প্রথমে দেওয়া আছে এখানে, নিচে কোনটি মুনাফার উপরে আবন্টন মাত্র, মানে কোনটি মুনাফার উপর আবন্টন। ওকে, মানে মুনাফার উপর আবন্টন। মুনাফার উপরে আবন্টন বলতে কি বল জানো? তোমাদের এই জায়গাটা কনফিউশন থাকতে পারে, মুনাফার আবন্টন মানে কি। হ্যাঁ, মুনাফার উপর ধরা হয় আসলে ব্যাপারটা এরকম। ঠিক আছে, ওকে, মুনাফার উপর ধরা কি জানো, এটা তোমাদেরকে জানতে হবে। তো ভাই মোট লাভ নিট লাভ হতে না, ভাই মুনাফার উপর আবন্টন, মুনাফার থেকে বন্টন করে রাখা হয়। মানে একটা বন্টন করে রাখা, একটা আছে কি আবন্টন, মানে বন্টন করা হয় না। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে সঞ্চিতি। তাহলে মুনাফার থেকে কি রাখা হয় সঞ্চিতি। ওকে, তাকে বলা হয় মুনাফা সঞ্চিতি বা অবন্টিত মুনাফা বলে। মুনাফা সঞ্চিত অথবা কি অবন্টিত মুনাফা, অবন্টিত মুনাফা বলা হয়। ঠিক আছে, অথবা বলা হয় সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফা রাখা হয়, মানে এগুলো সব রাখা হয় তাই বলতেছি। ওকে, আবার সঞ্চিতিও রাখা হয়, শুধু সঞ্চিতি যাকে বলে সাধারণ সঞ্চিতিও রাখা হয়। ঠিক আছে, তাহলে মুনাফা থেকে সাধারণ সঞ্চিত রাখা হয়। আর এটা রাখার ফলে কি হয় জানো, সঞ্চিত রাখার ফলে কি হয়, ওই কি হয়, সাধারণ সঞ্চিত রাখার সঞ্চিত বৃদ্ধি পায়। একটা হচ্ছে ওই প্লাস হয়, একটা ওই মাইনাস হয়। কারণ রাখার ফলে মুনাফা কমে, মুনাফা কমে মালিকানাত্ব কমে। আর অন্যদিকে সঞ্চিতি বাড়ে, সঞ্চিতি বাড়ে মানে মালিকানাত্ব বাড়ে। ওকে ফাইন, মুনাফা সঞ্চিতি বা সাধারণ সঞ্চিতি হিসেবে লেখা যায়, বেসিক্যালি মুনাফা সঞ্চিতি হিসেবে লেখা অনেকে। ওকে, দুইটার একটা নাম। সঞ্চিতি কি, মুনাফা থেকে সঞ্চিতি রাখলে কি মালিকানাত্ব বাড়ে। ঠিক আছে, ওটা আমার মালিকানাত্বই যায়, এটা মুনাফার একটা অংশ। ঠিক আছে, ওকে আসো এবার আসো সংরক্ষিত মুনাফা অনেক সময় বলা হয় অনেকে, মানে এক এক সময় এক এক নামে ডাকা হয় আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার আসো অগ্রিম বীমা কোন ধরনের হিসাব, মানে অগ্রিম বীমা মানে কি এক প্রকার মনে রাখো, যেই বীমা কি মেয়াদ অনেক। শুধু অগ্রিম বীমা, বীমা প্রিমিয়াম কিন্তু আলাদা জিনিস। বীমা প্রিমিয়াম মানে কি, একটা খরচ। বীমা প্রিমিয়াম মানে একটা কি খরচ। আর অগ্রিম বীমা মানে কি অ্যাডভান্স। অগ্রিম বীমার একটা নাম কি, ধরো 2 মাস, মানে বীমা যদি 1 মাসের খরচ হয় প্রত্যেক মাসে, বা যদি 1 বছরের হয়, বীমা বিলকালি বার্ষিক হয়, যদি বলে 2 বছরের জন্য বীমা, এটাও একটা অগ্রিম বীমা। ওকে, তাহলে অগ্রিম হচ্ছে চলতি সম্পদ। ওকে, কোন সম্পদ, সম্পদের মাঝখানে আবার চলতি সম্পদ মনে রাখবা। এখানে চলতি স্থায়ী কিন্তু পার্থক্য থাকতে পারে। আর যদি বলে যে শুধু বীমা একটা ব্যয় আর অগ্রিম বীমা একটা চলতি সম্পদ, কারণ এটা কি অগ্রিম ব্যয় চলতি সম্পদ। যেমন আমি বলতে পারি অগ্রিম ভাড়া চলতি সম্পদ। ওকে ফাইন, অগ্রিম বেতন চলতি সম্পদ। যে কোনো ব্যয়ের আগে যদি অগ্রিম থাকে সেটা চলতি সম্পদ। যে কোনো ব্যয়ের আগে যদি বকেয়া থাকে, বকেয়া থাকলে চলতি দায়। তাহলে বকেয়া থাকলে চলতি দায়, আর অগ্রিম থাকলে কি চলতি সম্পদ। ক্লিয়ার? ওকে, যে কোনো আয়ের আগে যদি তোমার বকেয়া থাকে, তাহলে আয়ের আগে বকেয়া থাকলে চলতি সম্পদ। যে কোনো আয়ের আগে অগ্রিম থাকলে চলতি দায়। ক্লিয়ার? আর অগ্রিম আয়ের আরেক নাম অনুপার্জিত আয়, বকেয়া আয়েরও আরেক নাম কি প্রাপ্য আয়। এইগুলো সবকিছু নোট করে নিবা, তোমার জন্য ভালো হবে। আসো, বড় পুকুরিয়া কয়লার খনি কি সম্পদ? আচ্ছা, কয়লার খনি কি প্রাকৃতিক কি সম্পদ, এবং প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে না কয়লার খনি। বড় পুকুরিয়া বলতে এখানে হাজী দানেশে আছে নাকি, তোদের বাড়ি যদি কারোর ইসে হয় তোরা জানাস। তাহলে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ গুলো কি ক্ষয় হয়, প্রাকৃতিক সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ। আর প্রাকৃতিক সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ কি, ধরো অবক্ষয়। ওকে, অবক্ষয়, তাহলে অবক্ষয় একটা কি জানিস, অবক্ষয় একটা অনবত লেনদেন, অদৃশ্যমান লেনদেন। ওকে, অস্পর্শনীয় লেনদেন, এটা প্রতিষ্ঠানের ভিতরে আন্ত লেনদেন, মানে ইন্টারনাল ব্যাপার আর কি। ওকে, এবং একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, প্রাকৃতিক যে বা ক্ষয়িষ্ণু সম্পত্তির উপর যদি অবক্ষয় হয় বা তোমার হচ্ছে ক্ষয়িষ্ণু হয় আর কি, ক্ষয় হয়, তো সেক্ষেত্রে স্পর্শনীয় যে সম্পদ যেগুলোর উপর ধরা অবচয়, আর অস্পর্শনীয় সম্পদ সুনাম ট্রেডমার্ক এগুলোর উপর অবলম্বন ধরা হয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়, মানে লেনদেনের ক্ষেত্রে কোনটি যায় না আসলে। অর্থের মূল্যে পরিমাপযোগ্য, ইয়েস। ওকে, এটা লেনদেনের বৈশিষ্ট্য। আচ্ছা, একটা কমপক্ষে দুটি পক্ষ লেনদেনের আর্থিক অবস্থার পরিবর্তন, ইয়েস। কিন্তু কেবল মুনাফা না ভাইয়া, লেনদেন তো ক্ষতি হতে পারে, হতে পারে। আমরা লাভ করতে ক্ষতি করছি না, পারে। আর্থিক অবস্থা পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নিট পরিবর্তন, নিট অথবা কি পরিমাণগত। একটা হচ্ছে কি জানো, কাঠামো, কাঠামো বা গুণগত, কাঠামো বা গুণগত। ক্লিয়ার? এই নিট বা পরিবর্তন মানে কি 2 দিকে পরিবর্তন, আর কাঠামো বা গুণগত মানে কি একদিকে পরিবর্তন। ঠিক আছে ভাইয়া, একদিকে পরিবর্তন। 2 দিকে মানে কি এ সমান সমান এল প্লাস ওই। ঠিক আছে, এটা এদিক এবং এদিক 2 দিকে টাচ করবে। আর একদিকে মানে হয় এ অথবা এল অথবা ওই দিকে টাচ করবে, তাকে বলে একদিকে পরিবর্তন।
এই প্রত্যেকটা পরিবর্তন থেকে আবার কি কোশ্চেন আসে যে আগের করে কোন ধরনের পরিবর্তন, আগের কিনলে কি আগের ডেবিট সম্পদ, এ প্লাস নগদ টাকা চলে আসছে, এ মাইনাস একদিকে পরিবর্তন, কাঠামো পরিবর্তন। তাহলে কাঠামো নিটের আলাদা উপর আমার ইউটিউবে একটা সুন্দর ক্লাস আছে, এটা তুমি দেখতে পারো, ঠিক আছে? দেখলে তোমার টপিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো ভাইয়া, অনগদ লেনদেন, অনগদ মানে কি টাকা পয়সা দিতে হয় না, ওকে? দেখো তো কোনটার সাথে টাকা পয়সার সম্পর্ক নাই। দেখো ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয়, চেকে আগেরপত্র ক্রয়, চেকের মাধ্যমে সুনামের অবস্থা। দেখো তো চেক কাইন্ড অফ ক্যাশ, কার্ড এখানেও তো আবার কাইন্ড অফ ক্যাশ, চেক কাইন্ড সুনামের অবলম্বন, অবলম্বন নট অনলি অবলম্বন, অবলম্বন, অবচয়, অবক্ষয় সবকিছুর সাথে কোনো টাকার সম্পর্ক নেই। তার বলতে পারো অফিসের কোনো কিছু মনিহারি ব্যবহার, আমি সব শেখাই দিচ্ছি একবারে, মনিহারি ব্যবহার এটাও অনগদ লেনদেন। স্পেশালি নগদ বার্তা দেখতে মনে হয় নগদ, কিন্তু এটা অনগদ লেনদেন। এই প্রত্যেকটা থেকে কোশ্চেন হয়, ঠিক আছে? ওকে, অনগদ লেনদেন এইগুলা, ঠিক আছে? এবং এগুলো সবই প্রতিষ্ঠানের ভিতর হয়, আন্ত লেনদেন বলা যায়। ওকে, অনগদ আন্ত লেনদেন বলা যায়, বুঝতে পারছো? অনগদ লেনদেন, আন্ত লেনদেন, অস্পর্শ লেনদেন বলা যায়, অদৃশ্যমান লেনদেন বলা যায়, এই প্রত্যেকটাকে। হ্যাঁ, তাহলে এগুলা প্রতিষ্ঠানের ভিতরে ঘটে, এই অনগদ অদৃশ্যমান আন্ত লেনদেন বলা যায়। এগুলা পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, এগুলা পরীক্ষাতে একটু ভালো করে দেখবা আসে, ঠিক আছে? ওকে ফাইন, আসো এরপরে দেখো, মনে রাখতে হবে 6% হারে, ঠিক আছে? ওকে ফাইন, 6% হারে, ভালো করে শুনুন, 6% 3 মাস, কত মাস? 3 মাস মেয়াদি বিনিয়োগ, বকেয়া সুদ হচ্ছে 300 টাকা। বিনিয়োগের পরিমাণ কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এখানে একটা বিনিয়োগের পরিমাণ চাইছে। দেখো তো ইন্টারেস্টিং ব্যাপার, 6% 3 মাসের বিনিয়োগের সুদ এত টাকা, 3 মাসের বিনিয়োগের বকেয়া সুদ, তাহলে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, 3 মাসের সুদ দেওয়া আছে। দেখো তো এখানে বিনিয়োগের পরিমাণ কত টাকা, মূল বিনিয়োগের টাকা এখানে দেওয়া আছে, রাইট? আসো, তাহলে মূল টাকা দেওয়া আছে এখানে, তাহলে মূল টাকা উত্তরে আছে, তাহলে মূল টাকা আমার উত্তরে আছে, যার উপরে 6% করবো, 6% একটা অ্যামাউন্ট বেরোবে, সেখান থেকে আমি 3 মাসের সুদ বের করে দেখবো কোনটার সাথে মিলে। এটা কি ক্লিয়ার আছে সবাই? আমরা প্রথম কথা কি সবাই ক্লিয়ার? আমরা আগে কি করব, যে কোনো একটা টাকার উপরে এখানে বের করতে, তাহলে এখানে কি করব, 6% বের করবো, ক্লিয়ার? ওকে, আসো এখানে একটা কথা আমাকে বলো তো ভাইয়ারা, তোমরা সবাই দেখো, যে কোনো একটা টাকার প্রথমে 6%, 3 মাসের বিনিয়োগের বকেয়া সুদ এত টাকা, ওকে ফাইন। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, 3 মাসের সুদ দুইটা টেকনিকে বের করা যায়, অপশন দেখে বের করতে পারে আর ডাইরেক্ট বের করা যায়। আমি তোকে দুইটা হাতে শেখাবো। দেখো অপশন থেকে কেমনে, ধরো এখানে 300 আছে, তাহলে 3 মাসের সুদ 300, তাহলে এখানে মোটামুটি বড় অ্যামাউন্ট আগে ধরি, বড় অ্যামাউন্ট আগে ধরি, জাস্ট ধরে নিলাম 20,000, ধরে নিলাম সেভ অর্ডার। এরপর 6% করো, 10% করলে কত, একটা শূন্য বাদ দিলে 2,000, ওকে, 10% 2,000, আচ্ছা 10% 2,000, তাহলে এবার আমাকে বলো তো 1% কত, যে কোনো টাকার 10 দিয়ে ভাগ দিয়ে লাস্টের সংখ্যা আর সংখ্যা দশমিক, তাহলে এইটা 1% 200। আবার বলতেছি 10% একটা শূন্য বাদ 2,000, তাহলে 1% মানে লাস্টের সংখ্যা দশমিক, 2,000 আগে দশমিক করলে কত হবে, এই যে 200, তাহলে 1% 200। জাহিদ ভাই এই টেকনিক্যাল ভিডিওটা দেখলে একদম তোমার সব ক্যালকুলেশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে 1% 200 হলো 6% কত, 6 গুণ 6 দুগুণই 1200 টোটাল সুদ। তাহলে 3 মাসের কি এটা হবে? যদি হয় এটা অ্যান্সার, তাহলে দেখো 1200 ভাগ 12, এক মাসে 100, 3 মাসে 300, মিলে গেছে, এটাই অ্যান্সার। এখন এভাবে তো প্রত্যেকটা দেখে দেখে মিলাইতে হবে, এটা নালে এটা, যে কোনোটা মিলবে সেটা অ্যান্সার। কিন্তু টেকনিক্যালি কেমনে করবো, আসো শিখাই একবারে। হ্যাঁ, টেকনিক্যাল গেমটা দেখো, ধরো 3 মাসে 300, তাহলে 3 মাসে 300 হয়, তা আমার পুরো বছরের সুদ কত, তাহলে 3 মাসে 300, 12 মাসে কত, 3 মাসে 300, 300 ভাগ 3, এক মাসে 100, 3 মাসে 300, তাহলে এক মাসে 100, তাহলে 12 মাসে 1200, তার মানে এখানে মোট সুদ 1200। তাহলে এখানে কত টাকা আছে যার উপরে 6% করলে 1200 হবে, এইটাই আমার অ্যান্সার। কেন, যে কোনো টাকার উপর 6% করলে আমি তো পুরো বছরের সুদ পাবো, 3 মাসের সুদ কিন্তু পাবো না। সবাই ভাববে কি এখানে কোন টাকার উপরে 6% করলে 300 হবে, না ভাইয়া 3 মাস বলছে, এখন যদি মাস না বলতো ঠিক আছে মানতাম, যে কোনো টাকার উপরে 6% করলে 300 হবে সেটা অ্যান্সার, কিন্তু এখানে 3 মাস বলছে, তাহলে 3 মাসে 300, আমার পুরো বছরে 1200, কারণ আমি যে কোনো টাকার উপর 6% করলে পুরো বছরে সুদ পাবো। তাহলে এখানে 1200 হবে কি, এর উপরে 6%, নো নো নো, দেখো এই যে 20,000, বুঝাই যাচ্ছে 20,000 উপরে 6% করলে কত, 10% করলে একটা শূন্য বাদ 2,000, 1% করলে 200, 6 দুগুণী 1200, 6% করলে মিলে গেছে, এটা আমার অ্যান্সার। স্যার আবার বলতেছি, এখানে যেই টাকা আছে তারপর 6% করলে 1 বছর সুদ পাবো, নট 3 মাসে, তাই ওই 1 বছরের সুদ পাবো, এই জন্য 3 মাসে 300 হলে 12 মাসে 1200। ওকে, এইভাবে মিলাই নিচ্ছি, অথবা এইভাবে মিলাই করতে পারো, এইটা কিন্তু সহজ বেশি, ফাইন, যেটা সহজ তোমাকে সেটা করতে হবে। আসো, চলতি বছরে বিনিয়োগের সুদ, তাহলে বিনিয়োগের সুদ চলতি 5,000 টাকা পাওয়া গেছে, আরো 500 টাকা কি পাওনা আছে, পাবা আরো। বিনিয়োগের সুদের হার 10% হলে বিনিয়োগের পরিমাণ কত, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে বিনিয়োগের পরিমাণ মানে কি, এখানে মূল বিনিয়োগের টাকা এখানে আছে, তার মানে বিনিয়োগের সুদ হচ্ছে 5,000, আরো পাবা 500, টোটাল সুদ 5,500। ওকে ফাইন, নুবি নিজেই বলো সুদের হার 10%, দেখো দেখো তো
টোটাল সুদ দেওয়া আছে 5,500। জাস্ট একটু ইমাজিন করো, টোটাল সুদ দেওয়া আছে 5,500। তাহলে তুমি ওকে একটা কথা বলো তো, টোটাল সুদ কেন? কারণ আমার মোট সুদটাই তো বিনিয়োগের উপর হবে 5,000 আর 500, 10%। তাহলে এখানে কোন টাকা যার উপরে 10% করলে 5,500 হবে? অনেকে ভুল করে ফেলে যে ভাইয়া মনে হয় টোটালি মাত্র 5,000 হবে। না ভাইয়া, টোটাল সুদ ধরতে হবে, মোট সুদ, কারণ আমার টোটাল তো সুদটা আমার পাওয়া যাবে বকেয়া সহ, রাইট? তার মানে এই টাকার উপর 10% করলে 10% একটা শূন্য বাদ, এটা অ্যান্সার। অনেকে কিন্তু এর উপর 10% মানে 5,000 ওইটা অ্যান্সার করে বসে আসবে না। টোটাল সুদ, মোট সুদ 5,500। কই টাকার উপরে 10% করলে 5,500? এইটা যদি এখানে 5% থাকতো, তার মানে কত টাকার উপরে 5% করলে 5,500 হতো? এটা মিলাইতে হতো, এখানে অপশন ভিন্ন হতো। তার মানে উল্টা প্রসেস। ওকে, অপশন দেখে করতে হবে, এই অপশন দেখে করলে সমস্যা সহজে মিলে যাবে। আসো, জাস্ট পড়াশোনা একটু থিঙ্কিং বুঝলেই দেখবা যে পারা যায় আর কি। হ্যাঁ, বেতন এত টাকা, ওকে, বেশি দেখানো হয়েছে, বেতন বেশি দেখানো হয়েছে, একইভাবে প্রাপ্ত হয় এত টাকা বেশি দেখানো হয়েছে। আচ্ছা আসো, তাহলে দেখা যাবে কোনটি ধরনের ভুল ঘটবে। আচ্ছা দেখো, তাহলে এখন প্রথম কথা, ভালো করে ম্যাথটাকে পড়ো। বেতন এখানে কিন্তু কেন পড়তে বলছি বুঝবা। তাহলে বেতন কিন্তু কোন দিকে যায়? বেতন কোন দিকে যায় ভালো করে দেখো। বেতন কি এত টাকা দেখানো হয়েছে এবং প্রাপ্তরা দেখানো হয়েছে, ঠিক আছে? ওকে ফাইন। এখানে খুব মন দিয়ে খেয়াল করো, খুব মন দিয়ে খেয়াল করো। ওকে, এখানে দেখো বেতন একটি খরচ, বেতন একটি খরচ, ভালো করে বুঝবা। মানে একটা পারফেক্টলি এরকম ম্যাথ কিন্তু পরীক্ষা সাধারণত আসে না। আমি যদি ভালো পড়তে বলতেছি তোমাকে, বেতন একটি ব্যয়, এটা কি বেশি দেখানো হয়েছে, তাহলে ব্যয় বেশি দেখাইছো। ওকে ফাইন। একইভাবে প্রাপ্ত ভাড়া এত টাকা বেশি, তাহলে প্রাপ্ত একটা আয়, এটাও বেশি দেখাইছো। আচ্ছা দেখো তো, প্রথম কথা আমরা বেসিক্যালি এর আগে এতদিন পড়ে আসছি এরকম যে পরিপূরক ভুলের সংজ্ঞা আমরা এরকম, আমি জানি তুমিও পরিপূরক ভুল বলবা। আমরা এতদিন পড়েছি কি জানো, বেতন 2,000 টাকা বেশি, এতদিন এরকমই পড়ে আসছি বা বইয়ে যে সবসময় উদাহরণ বেসিক্যালি বেশিরভাগ। অন্যদিকে শুধু ভাড়া 2,000 টাকা কম, তখন আমরা বলে এসছি কি জানো, যে এক পাশে বেশি, যে এক পাশে বেশি বেতন আর এক পাশে কি ভাড়া কম। তখন আমরা বলে আসছি দেখো যে বেতন একটা কি ব্যয়, ডেবিট পাশে কি একবার বেশি হয়েছে, এটাও একটা ডেবিট কম হয়েছে, তাহলে দুই পাশ সমান। তখন আমরা বলেছি একটি ভুল আর একটি ভুল দ্বারা সংশোধন, এটা পরিপূরক ভুল। কিন্তু এভাবেও কিন্তু হয়, কোন ভাবে জানো, একটু খেয়াল করো। বেতন আমার ব্যয় বেশি, অন্যদিকে ভাড়া একটা ব্যয় কম, হতে পারে একটা বেশি একটা কম, কিন্তু যদি দুইটাই বেশি তাহলে কি অ্যান্সার হবে কিনা? হ্যাঁ হবে। কিভাবে দেখো, এটা তো ডেবিট পাশে বেশি, বেতন ব্যয় ডেবিট পাশে বেশি, কিন্তু এখানে তো ডেবিট পাশে বেশি না, আয় ক্রেডিট পাশে বেশি, প্রাপ্ত লাগাইছে, প্রদত্ত লাগালে হইতো না। তার মানে এখানে ডেবিট পাশে বেশি কত, 2,000, এখানে ক্রেডিট পাশে বেশি 2,000 হোক, ওকে ফাইন। ডেবিটও ঠিক আছে, ক্রেডিট ঠিক আছে, পরিপূরক ভুল। তার মানে দুই পাশেও বেশি হতে পারে, সেই ক্ষেত্রে একটা ডেবিট একটা ক্রেডিট। যদি এরকম হতো বেতনও ডেবিট পাশে বেশি আর শুধু ভাড়া বা প্রদত্ত ভাড়া বা ভাড়া ব্যয় ডেবিট পাশে বেশি, হইতো না। দুই পাশ বেশি কেমনে হবে, এটা একটা ডেবিট এটা ক্রেডিট, তখন ঠিক আছে, ডেবিট ক্রেডিট মিলে যাচ্ছে। অথবা বেতন ডেবিট পাশে বেশি, শুধু ভাড়া বা ভাড়া ব্যয় ডেবিট পাশে কম বা ব্যয় হিসেবে কম, তখন কিন্তু হইতো। আর এখানে দুইটাই বেশি থাকলে একটা ডেবিট একটা ক্রেডিট হতে হবে, আর একটা বেশি একটা কম থাকলে দুইটাই ডেবিট হতে হবে বা দুইটা ক্রেডিট হতে হবে, শেষ। ওকে, আমি আবার বলছি, একটা বেশি একটা কমের ক্ষেত্রে দুইটা ডেবিট অথবা দুইটা ক্রেডিট, আর দুইটা বেশির ক্ষেত্রে বা দুইটা কমের ক্ষেত্রে কি হবে, দুইটাই একই হতে হবে। যেমন দুইটা বেশি আছে না, তাহলে একটা কি আছে, বুঝতে পারছো? দুইটাই কি আছে বেশি, তাহলে কি একটা ডেবিট আছে একটা ক্রেডিট আছে, বুঝতে পারছো কি বলছি? দুইটাই কম থাকতো তো একটা ডেবিট একটা ক্রেডিট। ওকে, আশা করি মানে টোটালি ব্যাপারটা তুমি থিঙ্কিং হলে বুঝলে, তুমি নিজের মতো একটা নোট করো, এটা তোমার সব থেকে কাজে লাগবে। আসো, সমাপনী দাখিলা প্রশ্ন উদ্দেশ্য কি মনে রাখবা, সমাপনী দাখিলা দেওয়া, সমাপনী মানে শেষে, আমরা বলি না বছর শেষে, আর দাখিলা মানে যাওয়া যা বছর শেষে যে যাওয়া দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। কিসের জন্য? এই তিনটা জিনিস নিয়ে, আয় ব্যয় উত্তোলন। সমাপনী দাখিলা দেওয়া এই তিনটা জিনিস নিয়ে, আয় ব্যয় উত্তোলন, সকল আয় সকল ব্যয় সকল উত্তোলন। ওকে ফাইন। এই আয় ব্যয় উত্তোলন এই তিনটার জের কি করার জন্য জানো, শূন্য করার জন্য। এই তিনটা জের শূন্য করার জন্য কখন, বছর শেষে যে দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় আয় ব্যয় উত্তোলন। তাহলে বন্ধ করা হয় না কি কি, মূলধন, দায়, সম্পদ, এই তিনটা জিনিস বন্ধ করা হয় না। আর এই তিনটা বন্ধ করা হয় সমাপন পরবর্তীর মাধ্যমে। ওকে, সমাপন পরবর্তী দাখিলার মাধ্যমে তিনটা বন্ধ করা যায়। ওকে, ওটা পরের চ্যাপ্টার। তো আলটিমেটলি কি, আয় ব্যয় হিসাব বন্ধ করা যায়, উত্তোলন যায়, উত্তোলন নাই। ওকে ফাইন, এটা অ্যান্সার। আমরা দেখো সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় উত্তোলন তিনটা বন্ধ করা যায়। মনে রাখবো উত্তোলনের ক্ষেত্রে কি হয়, মূলধন ডেবিট হয়ে যায়, তার মানে মূলধন ডেবিট হয় কখন, সমাপনী দাখিলা দেওয়ার সময়। আবার উত্তোলন এখানে ক্রেডিট হয়ে যায়,
ওকে, তাহলে উত্তোলন সাধারণত ডেবিট, একমাত্র সমবায় দাখিল দেওয়ার সময় ক্রেডিট হয়। মূলধন সাধারণত ক্রেডিট, একমাত্র সমবায় দাখিল দেওয়ার সময় ডেবিট হয়। বুঝতে পারছো? এই আয়ের সমবায় দাখিলা কি, আয় ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। ব্যয়ের সমবায় দাখিলা কি হবে, সেই ব্যয়টা ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, উল্টে যায়। উত্তোলন সাধারণত ডেবিট, সমবায় দাখিল দেওয়ার সময় হবে ক্রেডিট, মূলধন হচ্ছে ডেবিট। ওকে, সমবায় দাখিলা থেকে এরকম প্রশ্ন হয়, এটা মাথায় রাখতে হবে তোমাকে। হ্যাঁ, আসো, এখানে বলছে মালিকের প্রারম্ভিক মূলধন এত টাকা, ক্ষতির পরিমাণ এত টাকা এবং উত্তোলনের পরিমাণ এত টাকা হলো সমাপনী মূলধন কত। এটা এক তরফার কোশ্চেন, মনে রাখবা। এক তরফার ক্ষেত্রে সমাপনী মূলধন এখানে থাকে, তো এখানে নাই, নাই মানে কি, ফাঁকা। আমি কিন্তু কখনো সূত্র মুখস্থ করাবো, একটা সেটআপে সব পারবা, এখানে 4টা 6টা ম্যাথ পারবা ইনশাআল্লাহ। আসো, একটা সেটআপে পারবা। প্রারম্ভিক মূলধন বসে এই পাশে, সারা জীবন মনে রাখবে এই ম্যাথ করার ক্ষেত্রে এই পাশে বসে অলওয়েজ। ক্ষতি হলে এই পাশে বসে 22,000 টাকা, ঠিক আছে? ওকে, আসো, উত্তোলন কোন পাশে বসে, 26,000 এই পাশে বসে। আসো, তাহলে দেখো তো আর কিছু নাই। তবে টোটালি কি কি বসে মনে রাখবো, প্রারম্ভিক মূলধন এই পাশে বসে, অতিরিক্ত মূলধন এই পাশে বসে, নিট লাভ হলে এই পাশে বসে, সমাপনী মূলধন এই পাশে বসে, উত্তোলন এই পাশে বসে, ওকে, ক্ষতি হলে এই পাশে বসে, এই সব বসে। এখন মনে করো নিট লাভ চাইছে, তখন এটা থাকবে না, নিট ক্ষতি আছে এটা থাকবে না। তো এইরকম আইটেম থেকে 1 2 3 4 5 6 প্রকার ম্যাথ বের করা যায়। এখন আমার চাই সমাপনী মূলধন, তখন আমি কি করব একটু দেখার ট্রাই করো। আমি সব অপশন বসাবো, এটা বসাবো না। 2 5 10 সমান করবো 1 লক্ষ। 1 লক্ষ কম কত, 26 আর 22, 6 আর 2 8, 2 আর 2 4, 48,000। শর্ট কত, 52,000 শর্ট। এই 52,000 টাকা অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? তো এই 52,000 টাকা অ্যান্সার। কেমনে বুঝলাম, যা শর্ট 2 পাশ সমান করতে হবে। আমি আবার বলছি, দেখো ভাই, 2 পাশ সমান করতে হবে, যা শর্ট পড়বে তাই অ্যান্সার। একটা সহজ সমাধান, 2 পাশে সমান করতে হবে, যা শর্ট পড়বে তাই আমার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে যদি প্রারম্ভিক মূলধন চাইতো তাহলে এই 2 পাশ সমান করতাম, এই পাশে যা শর্ট পড়তো এটা অ্যান্সার। উত্তোলন চাইলে 2 পাশের অ্যামাউন্ট বসাবো, এইটা শর্ট পড়বে এটা অ্যান্সার। 2 পাশের অ্যামাউন্ট বসাবো এইভাবে, 2 পাশের অ্যামাউন্ট বসাবো এইভাবে। নিট লাভ চাবো, সব বসাবো, এই জায়গায় শর্ট পড়বে সেটা অ্যান্সার। নিট ক্ষতি চাইলে 2 পাশে বসাবো, এইটা চাবে এটা অ্যান্সার। এইভাবে বসাবো, এই স্টাইলে বসাবো। তো এই একতরফার একটা সূত্রতে সব ম্যাথ সম্ভব ইনশাআল্লাহ। আসো, দেখো ভাইয়া, উৎপাদন বৃদ্ধি পেলে তার উৎপাদন বাড়বে, একক প্রতি ব্যয় কমতে থাকে। তো উৎপাদন বাড়লে একক প্রতি ব্যয় কি কমতে থাকবে। আচ্ছা, কিভাবে দেখো, ধরো তুমি 100 একক উৎপাদন করো, ওকে ফাইন। 1 টাকা উৎপাদন করে তোমার খরচ হচ্ছে ধরে নাও 10 টাকা। তোমার টোটাল ব্যয় আছে এটা হচ্ছে 1 একক, একক প্রতি। তাহলে মোট ব্যয়, এটা হচ্ছে মোট ব্যয়। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার একক। ওকে ফাইন, তো 100 একক 10 টাকা, তাহলে 1,000 টাকা। এখন তুমি আমাকে বললো ভাইয়া উৎপাদন ব্যয় বাড়বে, ধরো দাও 1500 হবে। ওকে ফাইন, একক প্রতি ব্যয় কমতে থাকবে, তাহলে একক প্রতি ব্যয় কমবে, এখানে তাহলে কমবে। এখানে কমবে কখন, যদি আমার এই মোট ব্যয় যে 1,000 থাকে, তার মানে মোট ব্যয় ফিক্স থাকলো, এখানে স্থির থাকলো, ঠিক আছে? ওকে ফাইন, দেখো তো খুব মন দিয়ে খেয়াল করো, তো এই জায়গায় তাহলে কি হবে, এটা কিন্তু কমতে থাকবে। তুমি নিজেই ভাগ দাও, আগে দিছিল 1,000 ভাগ 100 10, তাহলে 1,000 ভাগ 1500 দিলে কত হবে, তাহলে 1,000 ভাগ 1500 দিলে কি অবভিয়াসলি কমতে থাকবে, তাই না ভাইয়া? 1500 না ভাই, সরি 150। ওকে, ভালো করে দেখো, তুমি একটু নিজে বোর্ডটা একটু ভালো করে খেয়াল করে দেখো, তুমি একটু নিজের মতো করে বোর্ডটা একটু দেখার ট্রাই করো, ঠিক আছে? দেখো তো আমাকে এই জায়গায় দেখতে পারছো? ওকে ফাইন, তাহলে 150 যদি, তাহলে 1,000 একক উৎপাদন করতে মোট ব্যয় যদি 1,000 টাকা হয়, 100 একক হলে 10 টাকা। তাহলে 1,000 টাকা যদি 150 একক উৎপাদন হয়, তাহলে এখানে কমে যাবে না? কমে যাবে। তাহলে কখন কমতেছে, একক প্রতি ব্যয় কমবে যখন এই ব্যয়টা কি এই স্থায়ী থাকতেছে, তাহলে স্থায়ী ব্যয়, ব্যয়টা কি কোনো পরিবর্তন নাই, মানে এই ব্যয়টা যখন স্থায়ী হয়। ওকে ওকে ফাইন, তাহলে উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি ব্যয় কি হবে, তুমি কি হবে বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? একক প্রতি কমতে থাকে, কখন কমতে থাকে, যখন এখানে ব্যয়টা স্থায়ী থাকে। বুঝতে পারছো? আলটিমেটলি উৎপাদন কি হয়েছে, বেড়ে গেছে, একক প্রতি ব্যয় কমতে থাকবে, কখন কমতে থাকবে, বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছো কি বলছি? ওকে ফাইন, এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, একক প্রতি ব্যয়টা। ওকে, এই ছকের মাধ্যমে তুমি সব পাচ্ছো। ওকে, মূল গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে এটা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। নিয়মিত ব্যয় কি জানো, ওই যে একটা সম্পত্তি কিনছিলে অনেকদিন পরে, এটা তোমার কি হয়েছে, সেল করছো, এটা একটা আলাদা দিয়ে পরিবর্তনশীল ব্যয় আছে। তোমার ওই যে কাঁচামাল ব্যয়, যেটা উৎপাদনের সাথে সাথে পরিবর্তনশীল, পরিবর্তন হয়, ঠিক আছে? ওকে ফাইন, করে এই কোশ্চেনটা আর একটু কি দিল, তখন কি একটু ট্যাশ করার দরকার ছিল, ঠিক আছে? ওকে, যে মোট ব্যয় কি হবে, মানে একটু আনকমপ্লিট আছে, একটু কমপ্লিট করতে পারতো। হ্যাঁ, বাট এই সিস্টেমে দেখো তুমি স্থির ব্যয়, এই ব্যয়টা স্থির থাকে। ওকে, এই একক প্রতি ব্যয় কমতে থাকে, যেটা কিন্তু কমবে, কমবে কখন, এটা যখন স্থির থাকে, ওই যে স্থায়ী ব্যয়ের কথা বলছে। আসো, বাট একটু কমপ্লিট করতে পারতো। ওকে, শেয়ার বিক্রি,
জন্য কোন দলিলটি প্রয়োজন? আচ্ছা, শেয়ার বিক্রি করতে পারবে যারা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এবং এটা বিক্রি করার জন্য কি লাগে? কোম্পানি বেসিক্যালি কি উদ্যোগ গ্রহণের পর্যায়ে তিনটি, একটা আছে কি দলিল উদ্যোগ গ্রহণ, উদ্যোগ মানে কোম্পানি নিবন্ধন পর্যায়ে, তারপরে দলিল পত্র প্রণয়ন, তারপর নিবন্ধন। এই নিবন্ধন পাওয়ার সাথে সাথে এই তিনটা দিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যখন সে শেয়ার বিক্রি করতে চায় তখন তাকে কার্যরম্ভের অনুমতি নিতে হয়। তাহলে শেয়ার বিক্রির জন্য এই এক্সট্রা দলিল নিতে থাকে কার্যরম্ভ হয়। তাহলে কার্যরম্ভ অনুমতি, কার্যরম্ভ অনুমতির আগে কি দিতে জানো? কার্যরম্ভের অনুমতির আগে তখন তাকে কি করতে হয়? বিবরণ পত্র প্রকাশ করতে হয়। এটা বিশাল ঝামেলা। তখন সে কার্যরম্ভ অনুমতি নিবে, তখন তাকে বিবরণ পত্র প্রকাশ করতে হয়। এখন আসো এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে মূলত শেয়ার বিক্রির জন্য কি প্রয়োজন? শেয়ার বিক্রির জন্য কিন্তু বিবরণ পত্র প্রয়োজন, কারণ কার্যরম্ভের অনুমতি দরকার কোম্পানি শুরু করতে। দুইটা ইম্পর্টেন্ট কথা এখানে। প্রথম কথা, কার্যরম্ভ অনুমতি কেন লাগে? কোম্পানি শুরু করতে। কোম্পানি যখন সে স্টার্ট করবে, কে? পাবলিক লিমিটেড কোম্পানি স্টার্ট করার পূর্বে কি শেয়ার বিক্রি করতে হবে। এখন শেয়ার বিক্রি করার আগে তাকে কি কাজ তো শুরু করতে হবে। তাহলে দুটা জিনিস লাগবে, এক বিবরণ পত্র, এক কার্যরম্ভ। কিন্তু শুধু শেয়ার বিক্রি বলে এটা, আর যদি বলে কাজ শুরু করার জন্য, এটা ইম্পর্টেন্ট। বিবরণপত্র কি? বিবরণপত্র হচ্ছে কোম্পানি জাতীয় পত্রিকায় প্রথমে কি দিবে? বিজ্ঞাপন দিবে যে ভাই আমি শেয়ার বিক্রি করতে চাই, তার শেয়ার বিক্রির ডিটেলস নিয়ে যে পত্রিকায় বিজ্ঞাপন দিবে তাকে বিবরণপত্র বলে। ঠিক আছে, বাংলাদেশে দুটি জাতীয় পত্রিকায় দেওয়া লাগে আর কি। একে বলে বিবরণপত্র, যে আমি শেয়ার বিক্রি করতে চাই, আমার কোম্পানি নিবন্ধন আছে, টিসি বিস্তারিত বর্ণনা দিয়ে বিজ্ঞাপন দিবে। ওকে ফাইন, এটা শেয়ার বিক্রি দিতে। এটা কি করে? শুধুমাত্র পাবলিক। আর এই দলিলটা প্রাইভেটের দরকার নেই। তো এই দলিলটা কি প্রাইভেট লিমিটেডের দরকার হয় না, কারণ ও তো জনগণের মধ্যে শেয়ার বিক্রি করে না। আর যদি বিবরণপত্র প্রকাশ না করে বিবরণের বিকল্প বিবৃতি পত্র প্রকাশ করতে হবে। এটা একটা ইউজ আলোচনা, ওদিকে আমরা না যাই, বুঝতে পারছো? আসো দেখো, আইএস 2000 টাকা 2 লাখ টাকার একটি পণ্য ধারে বিক্রি করে, 2 লাখ টাকার পণ্য ধারে বিক্রি করে, বিক্রিত পণ্যের মূল্যের উপরে 5% কারবারি বাট্টা, প্রাপ্য টাকার উপরে 2% নগদ বাট্টা প্রদান করে। তার প্রাপ্য টাকা আদায় করতে কত সময় বাট্টা প্রদান করতে হবে? এক কথা শেষ। 2 লাখ টাকা, ঠিক আছে, বেসিক্যালি 2 লাখ টাকার উপরে বিক্রিত পণ্যের মূল্যের উপর 5% বাট্টা। দেখো তো এই যে মূল্য, এর উপরে 5% বাট্টা, তাহলে দেখো তো বিক্রয়, যে পণ্য বিক্রি করছে, এই যে এটার নাম কারবারি বাট্টা, কারোটাকে বাদ দিতে হয়। 10% করলে কত? একটা শূন্য বাদ, তাহলে 20,000। তাহলে 10% 20,000 হলে 5% অর্ধেক মানে 10,000, শেষ হয়ে গেল। 10,000 হয়ে গেলে বাকি থাকে 1,90,000। এখন আসো 2% নগদ বাট্টা, এর উপরে 2%, 1,90,000 10% করলে কত? 19,000, একটা শূন্য বাদ যায়, ওকে 19,000। তাহলে 1% করলে কি লাস্টের সঙ্গে দশমিক, দ্যাটস মিন 1900। 1900 যদি 1% হয়, 2% কত? 3800। ঠিক আছে ভাই, আপনি ক্যালকুলেশনটা কেমনে পারেন? 10% 2%, আমার কিন্তু ক্যালকুলেটর এক্সের উপরে হিউজ ভিডিও আছে, দেখতে পারো। আবার তোমাদের শিখা দিয়ে এখানে দেখো 19,000 টাকা, 1,90,000, এর উপরে 10% মানে কত? মনে মনে একটা শূন্য বাদ, তাহলে 1900। আর 10% ভাগ 10 দিয়ে কত হবে? 1%, তাহলে লাস্টের সঙ্গে দশমিক, তো বলে দিলাম কত হবে? 190, সরি 19,000। 10% করলে একটা শূন্য, বা একটা শূন্য লাস্টের শূন্য আগে, মানে লাস্টের সংখ্যার আগে সংখ্যা দশমিক, 10 দিয়ে ভাগ দিলে তাহলে 19,000 আছে 1%, তাহলে 1% সরি 1900 হলে 2% 3800, একই কথা। ওকে আচ্ছা, এটা সহজে তোমার শিখা, তোমার একটু কঠিন লাগতে পারে যে ভাইয়া আসলে আমার জন্য টাফ হচ্ছে। তো দেখো তোমাদের বলি, ধরো 2700, এর উপরে ধরো 2%, আর 10% মানে একটা শূন্য বাদ, 270। 1% মানে কত? লাস্টের সংখ্যা দশমিক, এই যে, তাহলে 1% মানে 27। তাহলে 1% 27 হলে 2% কত? 27 গুণ 2, এইভাবে, বুঝেছো? 10% একটা শূন্য বাদ, আর 1% মানে 10 দিয়ে ভাগ দাও, আর 10 দিয়ে ভাগ দেওয়ার টেকনিক হচ্ছে লাস্টের সঙ্গে একশো দশমিক। এই দুটা জিনিস মাথায় রাখবা, সবসময় মাথায় রাখলে তুমি পারো, তোমাকে আটকানো কঠিন হবে। হ্যাঁ আসো, এখানে বলছে বিক্রয়ের মূল্যের উপরে মুনাফা, বিক্রয় মূল্য মুনাফা 20% হলে ক্রয় মূল্যের উপর মুনাফা কত? মনে রাখবা, মুনাফা যখন বিক্রয় মূল্যের উপর থাকবে, বয়সীতে কি প্রক্রিয়া? বিয়োগ প্রক্রিয়া। তার মুনাফা বিক্রয় মূল্য যে কথা, মার্জিন সে কথা, ওকে, প্রান্তিক মূল্য সে কথা, এই সিনোনিম আর কি। হ্যাঁ, বিক্রয় হার সে কথা। তাহলে বিক্রয় মূল্যের উপরে মুনাফা বিক্রয় হার অথবা প্রান্তিক মূল্য বা মার্জিন হার, একই কথা। তো এর উপর মুনাফা 20% হলে বিয়োগ প্রক্রিয়া থাকলে, তাহলে বিয়োগ প্রক্রিয়া কেমনে করো? 20/100 মাইনাস 20 গুণ হচ্ছে 100। এছাড়া করতে করতে অনেকের অভ্যাস হয়ে গেছে, বা 20/100 থেকে 20/80 গুণ হচ্ছে 100। এক কাটাকাটি করলে হচ্ছে 4, তাহলে 100 কে 100 ভাগ 4 সমান 25%। বা এগুলো আমি পরীক্ষা হলে করবো? উত্তর হচ্ছে না, তোমার অটোমেটিক তুমি যখন প্র্যাকটিস করবা বেশিবার মুখস্থ হয়ে যাবে। ওকে, অতিরিক্ত করতে করতে মুখস্থ, তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়। ভাই 5 বেশি হবে না ভাইয়া, আমি আবার বলছি ভালো করে শোনো,
এই প্রসেসে করবা যে তোমার বিয়োগ প্রক্রিয়া কিভাবে, যদি এখানে বলতো যে বিক্রয় মূল্য 15%, 15/100 - 15 গুণ 100, এই টাকাটাকে ঘাটটা এরকম ঘাট থাকবে। ওকে, যদি বিক্রয় মূল্য হয় 25%, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য বিয়োগ প্রক্রিয়াতে 100 - 25, এটা খেয়াল করো, গুণ হচ্ছে 100, তাহলে 25 বাই হচ্ছে 100 থেকে 25 বাদ রাখলে 75 গুণ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে 25 একে 25, 3 25 75, খেয়াল করো, 25 একে 25, 3 25 75, 100 কে 100 ভাগ 3, 100 3 ভাগ করলে 33.33, ভাই কেমনে বুঝলে, 33 গুণ 3 99 আর সামথিং, ঠিক আছে। এই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই ক্যালকুলেটর হ্যাক্স এর উপর আমার ক্লাস আছে, প্যাসিভলি বইয়ে ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে, এগুলো তোমার উপর ডিপেন্ড করতে, তুমি এগুলো শিখতে শিখতে কিন্তু এক্সপার্ট হবা। এইগুলা কিন্তু তোমাকে যদি আমি প্রত্যেকটা ম্যাথে এভাবে এভাবে সব করে, ম্যাথ অনেক বড় হয়ে যাবে, তোমার সময় অনেক নষ্ট হবে। আসো, এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো আরো এত টাকা বৃদ্ধি করতে হবে। বছরের শুরুতে কত ছিল, এত টাকা। দেখো তো বছরের শুরুতে ছিল 6000, আরো বৃদ্ধি করতে 2000, ভালো করে বোঝো, 6000 ছিল, আরো বৃদ্ধি করতে 2000। এখন বলো তো আমাকে টোটাল আমাদের নতুন কত টাকা, হাবিব রবি 24-25 এর কোশ্চেন, নতুন মানে নিউ, তোমাকে এখানে নতুন করে কত ধরতে হবে, ঠিক আছে। ওকে, খেয়াল করো ভাইয়া, তাহলে এখানে তোমাকে আলটিমেটলি নতুন করে কত আছে, ওকে ফাইন। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে ভুল করে যে ভাইয়া আমার তো ভাইয়া 6000 ছিল, আমার তো ভাইয়া 2000 টাকা কি, তাহলে 4000 অ্যান্সার না, ভাই এত সহজ না। এখানে বলতে শুরুতে ছিল এটা, আরো বৃদ্ধি করতে হবে, তাহলে আরো বাড়াতে হবে, এটাকে আরো বাড়াতে হবে 2000, আরো 2000 বাড়াতে হবে, তাহলে 2000 বাড়িয়ে শেষে কত হইলো, সে ভালো করে শোনো, মোট হলো 8000। তাহলে দেখো তো শুরুতে কত ছিল, যার থেকে আরো 2000 টাকা বৃদ্ধি করতে হবে, তার মানে নতুন করে কত হবে, নতুন কি 2000 না, নতুন 2000 কথা বলি, নতুন বলেছে আরো 2000 বৃদ্ধি করতে হবে, তো আরো 2000 বৃদ্ধি মানে 2000 বৃদ্ধির পরে কত, এটা নিউ, ক্লিয়ার, ভালো করে বোঝো, ম্যাথটা দেখো, ফুললি দেখো, বলেছে আরো 2000 বৃদ্ধি করতে হবে, ওকে ক্লিয়ার। তার মানে আরো বৃদ্ধি, তার মানে সঞ্চিতি আগে ছিল 6000, বৃদ্ধি কত, এই বৃদ্ধি এটা টোটালটা হচ্ছে নতুন, এই যে ক্লিয়ার। যদি বলতো সঞ্চিতি 10% বৃদ্ধি করতে হবে, তাহলে 6000 10% 600, তাহলে 6000 যোগ 600, টোটাল সঞ্চিতি 6600, একই কথা ভাই, ক্লিয়ার। নতুন করে হবে কোনটা, যেটা বৃদ্ধি করার পরেরটা, নতুন 2000 না। যদি বলতো যে ভাই নতুন সঞ্চিতি 2000 বা এই বছরে ধরা হয়েছে 2000, নট লাইট, দেখ বলছে আরো 2000 বৃদ্ধি, তার মিন মোট 8000 টাকা, আরো 2000 বৃদ্ধি মানে যা ছিল তার থেকে 2000 বৃদ্ধি, ওটা আসলে নতুন। আসো, বাট এরকম যদি বলতো বছরের শুরুতে ছিল কত 6000, বছর শেষে হচ্ছে আছে 8000, তখন বলতে পারতাম ঠিক আছে নতুন হয়েছে 2000, বছর শেষে 8000 তখন নিউ হয়েছে 2000, তখন বলা যেত, ঠিক আছে। আসো, এখানে বলছে 15% হারে বিনিয়োগের উপরে বার্ষিক সুদ এত টাকা, বিনিয়োগ কত টাকা, মানে মূল টাকা চাইছে, দেখো তার মানে এখানে একটা অ্যামাউন্ট ছিল যার উপরে 15% করা, বার্ষিকটা বার্ষিক, ওকে বার্ষিক সুদ এত টাকা, তাহলে তার উপরে সুদ করলে 48, তো এই অ্যামাউন্টটা নাই। আসো, যদি এখানে বার্ষিক না বলতো মাসিক, তার মানে এক মাস হচ্ছে 48 হলে, আমি এক মাসে 48 হলে, ওই যে আগে একটা ম্যাথ করছিলাম কুমিল্লার মনে হয়, তোমরা সলভ করলে দেখবা 12 মাসে তাহলে কত হবে, তাহলে আমি 12 মাস বের করে নিতাম, এখানে 12 মাস দেওয়া আছে, কারণ কি আমি এখানে যে কোনো টাকা আছে মূল, তার উপরে যদি আমি কয় পার্সেন্ট করি, 15% করলে আমি 12 মাসে সুদ পাবো। তাহলে এখানে কত টাকার উপর 15% করলে 12 মাসের সুদ 48 হবে, দেখো তাহলে 32,000 মিলাও এক করে, 32,000 10% করলে কত, 32,000 10% করলে 3200, ওকে 10% একটা শূন্য বাদ, 5% কত, 3200 অর্ধেক 1600, 0 0 6 2 8 3 4 48 মিলে গেছে ভাই, কেমনে মিললো, আন্দাজে মিলে গেছে, প্রথম থেকে করতেছিলাম তাই ভাই। 48,000 এর উপরে 15% করলে কি মিলবে, মেলাও, 48,000 10% করলেই তো 4800, আরো তো 5% লাগবে, হবে না, আর এগুলো তো আরো বড় হবে না, দেখছো ইজি আনসার। এইভাবে তোমাকে অপশন দেখে দেখে করতে হবে যে কোন টাকার উপরে 15% করলে 4800, কেন এখানে বলে দিছে 15% হারে সে সুদ ধরলে 4800, তাহলে মূল টাকা কত, মূল টাকা এখানে আছে, ওকে মানে উল্টা প্রসেস, যার মানে কি বলে অপশন দেখে দেখে। আসো, এরপরে বলেছে একটি ক্রয় মূল্যের উপর 3,20,000 টাকা ক্রমশ বলতে 25% অবচয়, 2 বছর শেষে সম্পত্তির বহিমূল্য কত। আচ্ছা, ক্রমশ মধ্যে আমরা সবাই জানি এভাবে করতে হয়, 3,20,000 টাকা, যার উপরে আমরা জানি যে অপচয় ধরতে হয় 25, আর 25% মানে কত জানো, 4 ভাগের 1 ভাগ, কেন 100 কে তোমার যদি 25 দিয়ে ভাগ করো 4 পাবা, তো 4 ভাগের 1 ভাগ, তো এটা 4 ভাগের 1 ভাগ কত, ওকে 4টা 32, ওকে এগুলো 4 8, তাহলে 80,000, তার মানে 1 ভাগ হচ্ছে 80,000, এটা হচ্ছে অবচয়। 4 ভাগের 1 ভাগ যে কথা, 25% সে কথা, বুঝতে পারছো, এটা মানে 4 ভাগের 1 ভাগ, তো বাদ দিলে এখানে কয় ভাগ থাকে, 1 ভাগ, এখানে 3 ভাগ, এখানে 3 এটা কত 24,
এত সোজা? জি এত সোজা। 4 ভাগের 1 ভাগ এই যে, এখানে 3 ভাগ, 3 এটা 32, মিলাই দেখো একই। এবার আসো 2,40,000 এই যে, স্যার এটা 32, সরি 3 এটা 24, 2,40,000, এরপর আবার 25%, তাহলে 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ এর উপর ধরবো না ভাইয়া, এইখানে, তাহলে 24, 24 4 দিয়ে ভাগ দাও, কত হয়? 4 7 24, 4 7 24, 6, আর এখানে 4টা শূন্য, 60,000, ওকে হয়ে গেল। তাহলে এবার বাকি থাকে 3 ভাগ, তাহলে এর 3 ভাগ, 3 ভাগ কেমনে? 1 ভাগে 60,000, 3 ভাগে 3 6 18, 18 18 আর 4টা শূন্য, তার মানে 1,80,000। এই যে দ্বিতীয় বছরের বইমূল্য কিন্তু এটা, কারণ কি এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা প্রথম বছরের অবচয়, প্রথম বছরের বহির্মূল্য, এটা দ্বিতীয় বছরের অবচয়, এটা দ্বিতীয় বছরের বহির্মূল্য, এটাই চেয়েছে, এই যে এটা অ্যান্সার। তৃতীয় বছর হচ্ছে, তো আমি আবার 1,80,000 এখানে নিয়ে আসতাম, এটার উপরে 25% করতাম, এই 25 আবার 4 ভাগের 1 ভাগ, একটা অ্যামাউন্ট করতাম, একটা অ্যামাউন্ট করার পরে দেন আমি এখানে বের করতাম, বুঝছো? এইভাবে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান ক্ষেত্রে, একটু সময় লাগে, কিন্তু তুমি যখন পরীক্ষা হলে আগে থেকে করতে সুপার ফাস্ট হবে, তখন কিন্তু সমস্যা হবে না। এখান থেকে অনেকগুলা চাইতে পারে, এক দ্বিতীয় বছর, প্রথম বছর অবচয়, দ্বিতীয় বছর অবচয়, প্রথম বছরের বহিমূল্য, দ্বিতীয় বছরের বহিমূল্য, তৃতীয় বছরের অবচয়, তৃতীয় বছরের বহিমূল্য, সর্বোচ্চ 3 বছর যাবে, 1 2 3, এর বেশি যাবে না, কারণ কোনো সময় যেহেতু ক্যালকুলেটর ছাড়া একটু টাফ হয়ে যায়, এই জন্য তোমাকেও পরীক্ষা স্যারকেও বুঝতে হবে যে স্যার আসলে দিবে, স্যার স্টুডেন্টদের এত কষ্ট দেওয়া যাবে না ওদের ক্যালকুলেটরে, বাট 2 বছরটা পারফেক্ট আমার মতে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ক্রমশন করতে হবে, ওকে? আর ক্রমশন লাভ ক্ষতি চেয়েও এইভাবে অবশ্যই বের করতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার। আর ক্রমশনের যদি কখনো ভগ্নাংশের মূল্য থাকে, এটা কখনোই কি হবে না, বিবেচনা হবে না, বুঝতে পারছো? আচ্ছা, বহিমূল্য রাখতাম, কি মূল্য রাখবা? ওকে, মেয়াদ শেষে কি মূল্য, ওকে বলা যায় আর কি, যে মেয়াদ শেষে প্রাপ্ত মূল্য বা বুক ভ্যালু, বই মানে কি বুক ভ্যালু, বিগ ভ্যালু, ঠিক আছে? বুক ভ্যালু বলা যায়, ওকে? আসো নেক্সট কোশ্চেন দেখো, চুক্তিতে উল্লেখ না থাকলে অংশের লাভ ক্ষতি কি হবে, কিভাবে বন্টন হবে? লাভ ক্ষতি সমান হারে বন্টন হবে, সমান এখানে কোনটা? 1:1, তাহলে 1:1 অথবা সমান, চুক্তি লেখা নেই, বুঝতে পারছো? চুক্তি মনে রাখবা, চুক্তি লেখা থাকলে লাভ ক্ষতি সমান হয়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, চুক্তি লেখা না থাকলে কি হবে? ঋণের সুদের কথা যদি বলা হয়, ঋণের সুদ কি সমান হয়? উত্তর হচ্ছে না, 6%। কত পার্সেন্ট ভাইয়া? 6%, ক্লিয়ার? কত পার্সেন্ট? 6%। চুক্তি লেখা না থাকলে কি হবে? বলে মূলধনের সুদ, মূলধনের সুদ বা উত্তোলনের সুদ, উত্তোলনের সুদের ক্ষেত্রে কবে? 6 মাস। চুক্তিতে লেখা না থাকলে প্রারম্ভিক মূলধনের সুদ বা অতিরিক্ত মূলধনের সুদ কখনোই কি ধরা যাবে না, ক্লিয়ার? চুক্তিতে লেখা না থাকলে ধরা যাবে না। তাহলে এইগুলা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, চুক্তিতে লেখা থাকলে কি করা যাবে, কি করা যাবে না, ঠিক আছে? একমাত্র ঋণের সুদ এত, এটা এত, আর এটা হচ্ছে কি সমান হারে, বুঝতে পারছো? ওই 1:1 মানে কিন্তু সমান হারে, ঠিক আছে? আসো এখন বলছে এখানে শেয়ার অভাব সর্বোচ্চ কয় পার্সেন্ট? মনে রাখবো সর্বোচ্চ 10%। কত পার্সেন্ট? 10%। এই শেয়ার অভাবকে কি বলে জানো? এক প্রকার অলিক সম্পদ, ওকে? অলিক সম্পদ বলে, অনেক সময় কি জানো, বিলম্বিত সম্পদও বলে, পরীক্ষা যদি থাকে বিলম্বিত সম্পদ কোনটি, এটা দেওয়া যায় অ্যান্সার, হ্যাঁ? বিলম্বিত সম্পদও বলা হয়, অলিক সম্পদ, বড় সম্পদ, বিলম্বিত সম্পদও বলা হয়। সর্বোচ্চ ওভার 10%, এমন একটা অধিহারের সর্বোচ্চ হার নেই, কারণ অধিহার একটা মানুষ কত, হ্যাঁ ওটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট অধিহারের হার, কারণ একটা কোম্পানি যত বেশি কি প্রফিটেবল, যত বেশি ভালো, তার সঙ্গে সে ইচ্ছা মতো বিক্রি করতে পারে, কিন্তু অবহারের হার কেন নির্দিষ্ট করা? ধরো একটা কোম্পানি 10% দিচ্ছে ডিসকাউন্ট, আর তো দিচ্ছে 50%, তার শেয়ারটা বিক্রি হয়ে যায়, সে আছে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দেউলে হয়ে গেল, বা আছে সে পলালো আর কি। এই জন্য আসলে অবহারের সর্বোচ্চ হার দেওয়া হয় না, যাতে বাজারে কি মার্কেটটা নষ্ট না হয়, ঠিক আছে? সর্বোচ্চ হার 10%, মানে আনলিমিটেড করা হয় না অবহারের হারটা, হ্যাঁ? এটা মাথায় রাখতে হবে। এবার আসো এখানে বলতে সম্পত্তি ক্রয় নিবন্ধ খরচ। আচ্ছা, সম্পত্তি ক্রয় তুমি করার সময় নিবন্ধন তো তুমি একবারই করো, তাহলে এটা হচ্ছে একবারই করবো, অনেক বড় খরচ, তাকে মূলধন জাতীয় খরচ বলা হয়, ওকে? তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয়, আছে এই যে আছে। তো সম্পত্তি ক্রয় করার সময় কিন্তু তুমি ভাইয়া নিবন্ধনটা একবারই করো, বারবার করবো না, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমাদের মূলধন জাতীয় খরচ। এক কথায় সম্পত্তি ক্রয়ের সাথে যে একবারে এককালীন যে খরচ আছে, এককালীন যে খরচ আছে তাকে বলে মূলধন জাতীয়, এককালীন খরচগুলা, ওকে? এককালীন খরচ তাকে বলে মূলধন জাতীয় খরচ, ঠিক আছে? এবং বড় অঙ্কের হয় এগুলো, আর সম্পত্তি ক্রয়ের সাথে দেখানো হয়। আসো, একটি সম্পত্তি প্রতিষ্ঠানে চলতি এত টাকা ও চলতি অনুপাত এত টাকা, তাহলে চলতি সম্পদ কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো চলতি দায় আছে, এটা দায়, টাকা আছে, যার টাকা তার অনুপাত খুঁজতে, চলতি অনুপাত মানে এটা চলতি সম্পদ, এটা চলতি দায়, ক্লিয়ার? এটা চলতি সম্পদ, এটা চলতি দায়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দেখে খেয়াল করো। এটা হচ্ছে চলতি কি, এটা হচ্ছে চলতি, ভালো করে বুঝো, এটা চলতি দায়। চলতি অনুপাতের সূত্র কি? সম্পদ আর দায়, এইটা সম্পদ, এটা দায়, দায় হচ্ছে 1 ভাগ, তার মানে 1 ভাগে 25,000, তাহলে দায় হচ্ছে 1 ভাগে 25,000, ক্লিয়ার? তো দায় যদি 1 ভাগে 25,000 হয়, ভাঙ্গাভাঙ্গির দরকার নেই। এবার আসো সম্পদ 2:2, তাহলে 1 ভাগে 25 হলে 2:2.0 তে কত হবে? ক্লিয়ার?
ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আসো মন দিয়ে বুঝো, 2:2.2 আগে বলো 2 ভাগে কত? 2 ভাগে হচ্ছে কত? 1 ভাগে 25 হলে 2 ভাগে 50,000, একটু ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসো 0.20 মানে কি? আমরা জানো তো 10% সমান সমান কত? 10 যদি 100 ভাগ দাও 0.10 বেরোবে। 15% যদি 100 দিয়ে ভাগ দাও 0.15, তাহলে 20% যদি 20 দিয়ে ভাগ দাও 100 দিয়ে ভাগ দাও 0.20। তাহলে কি বলতে পারি যে ভাইয়া এই জায়গা টেকনিকটা একটু মাথায় রাখো যে 0.20 মানে কি 20% বলা যায়। এটারই তো 100 দিয়ে ভাগ দিলে যে 20 ভাগ 100 সমান সমান হচ্ছে 0.20, ঠিক আছে? এটা কিন্তু বলা যায়। তো এবার আমাকে বলো তো 20%, তাহলে এই যে যে টাকাটা মূল টাকা এর উপর 20% করলে কত? 10% মানে একটা শূন্য বাদ, তাহলে একটা শূন্য বাদ মানে 2500, সবাই আমরা জানি একটা শূন্য বাদ মানে 2500, তাহলে 20% মানে ডাবল, তাহলে 2500 ডাবল কত? 5000, ঠিক আছে ভাইয়া? 25 ডাবল 5000, তাহলে বলতে 50, এটা হচ্ছিল 2 মানে 2 ভাগ, আর 0.20 মানে 20%, তাহলে আসল টাকা যার উপর 20%, 10% মানে 2500, 20% মানে 5000, তাহলে 5000 করলে কত হবে? 50 আর 5 55,000, ঠিক আছে ভাইয়া? টোটাল টাকা এই যে টোটাল হচ্ছে 55,000, দেখছো দেওয়া আছে। আমি আবার বলছি, ফার্স্টে তোমাকে দেখতে হবে কার টাকা দেওয়া আছে। টাকা দেওয়া আছে হচ্ছে 25,000 চলতি দায়। অনুপাত চলতি দায় কত? 1। কেমনে বুঝলাম? চলতি অনুপাতের সূত্র সম্পাদ আর দায়। তো এই অনুপাতের টাকা ভাগ দাও, তাহলে কি 1 ভাগে কত পাইছে? 25, ভাগ দেওয়া লাগবে না, তারপর লাগবে 2.20। আগে 2 ভাগে কত? এই যে 2 ভাগে কত? 1 ভাগে 25, তাহলে 2 ভাগে 50, 0.20 মানে 20%, এটার উপর 20% করলে 5000, তো টোটাল 50 আর 55, এটা সেন্সার। ওকে ভাইয়া, ডান। যদি বলতে গেলে চলতি চলতি মূলধন কত? ভাই চলতি মূলধন কেমনে বের করে জানো? চলতি মূলধন বের করে চলতি সম্পদ মাইনাস দায়। সম্পদ কত? 55,000, তাহলে 55,000 মাইনাস দায় কত? দেওয়া আছে 25, তাহলে 55 থেকে 25 বাদ দিলে চলতি মূলধন বের হতো, ঠিক আছে? 55 থেকে 25 বাদ দিলে কত থাকে ভাইয়া? 15 থেকে 20 বাদ দাও, 35, 5 বাদ দাও, হয়ে গেল 30,000 টাকা আছে। আসো, যদি আমার চলতি মূলধন চাইতো, ডেবিট নোটের মাধ্যমে কোন বই প্রয়োজন হয়? ডেবিট নোট মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ, সকলে খেয়াল রাখো, ঠিক আছে? ডেবিট নোট, নোট বেসিক্যালি ফেরতের জন্য, তাহলে ক্রয় ফেরত যদি বলে ক্রয় ফেরত, ওকে, তাহলে ক্রয় ফেরতের জন্য কোন নোট? ডেবিট নোট, ঠিক আছে? ওকে ফাইন। যদি বলে বিক্রয় ফেরত, ওকে, তাহলে বিক্রয়ের সাথে কি বিক্রয় সাধারণত ক্রেডিট হয় না, তাহলে বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট। তো একটা ডেবিট নোট একটা ক্রেডিট নোট। আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবা, এই ক্রয় ফেরতের সাথে কোন জাবেদা সম্পর্ক? হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত দেখে প্রস্তুত করা হয়, ঠিক আছে? আর বিক্রয় ফেরত দেখে প্রস্তুত করা হয় বিক্রয় ফেরত জাবেদা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে দুইটা প্রশ্ন হয়। একটা প্রশ্ন হচ্ছে, খুব ভালো করে শেখো, ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট। আর ক্রয় ফেরত দেখে প্রস্তুত করা হয় ক্রয় ফেরত জাবেদা, আর বিক্রয় ফেরত দেখে প্রস্তুত করা কি জানো? বিক্রয় ফেরত জাবেদা। ক্লিয়ার? ডান। ওকে, আর ক্রয় বিক্রয়ের জন্য ধারে ক্রয় বিক্রয়, যদি বলো ধারে ক্রয় বিক্রয়, তার প্রামাণ্য দলিল কি? চালান। ধারে ক্রয় বিক্রয়ের জন্য। আর নগদে ক্রয় বিক্রয় করলে কি হবে? ক্যাশ মেমো। তো নগদে ক্রয় বিক্রয়ের জন্য ক্যাশ মেমো, ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান। ওকে, তো ডেবিট নোট কি? ক্রয় ফেরতের জন্য, এই যে ক্রয় ফেরত। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। ওকে ডান। আসো, আর ক্রয় ফেরত গুলো বেশি নগদে হয় না? নগদে গুলো কিন্তু ফেরত হয় না, ধারে হয়, এটা তুমি জানো আশা করি। নগদে গুলো ফেরত কেন হয় না? কারণ তুমি যখন নগদে ক্রয় বিক্রয় করো তখন পাশে লিখে দাও বিক্রি তোমার ফেরত যোগ্য নয়। আর চালানে যখন তুমি লেখো ধারে ক্রয় বিক্রয়, তখন লেখা থাকে এই সূত্রটি ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আর নগদে ক্রয় বিক্রয় লেখা থাকে নিচে, কি লেখা থাকে? যে ক্যাশ মেমোতে বিক্রিত পণ্য ফেরত যোগ্য নয়। তারপর নগদে পণ্য ক্রয় বিক্রয় হলে সাধারণত ফেরত হয় না, ঠিক আছে? ধারে হলে ফেরত হয়, তাই ধারে ক্রয় ফেরত আর ধারে বিক্রয় ফেরত। আসো, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। ক্রয়কৃত পণ্য মানে কৃত পণ্যের, ওকে ফাইন, মূল্য সমাপনী মূল্য এত টাকা হলে বিকৃত পণ্যের মূল্য কত, বা বিকৃত পণ্যের ক্রয় মূল্য অথবা বিকৃত পণ্যের ব্যয়। আমরা সবাই জানি বিকৃত পণ্য কেমনে বের করে? এক হচ্ছে বিক্রয় মানে বিকৃত পণ্য সমান মুনাফা, তাহলে বিক্রয় পাবো মুনাফা পাবো, বিকৃত পণ্য বের করবো। কিন্তু এখানে মুনাফা নাই আর কি বিক্রয় নাই, তাহলে এটা বাদ। নেক্সট স্টেপ আমরা সবাই জানি যে বিক্রয়যোগ্য পণ্য, এটাও কি আমার একটা স্টেপ। বিক্রয়যোগ্য পণ্য থেকে যদি আমরা কি বাদ দিই? সমাপনী মজুদ। সমাপনী মজুদ বাদ দিলে লাস্টে আমরা কি পাবো? বিকৃত পণ্যের ব্যয়। ওকে, এটা আমার অ্যান্সার চেয়েছে। তাহলে এইটাতে হবে, কেন হবে? কারণ প্রথম স্টেপ যদি না হয় দ্বিতীয় স্টেপ অবশ্যই হবে, ঠিক আছে? আসো, তাহলে বিক্রয়যোগ্য পণ্য কেমনে বের করে? আমরা সবাই জানি যে প্রারম্ভিক মজুদ আর ক্রয়কৃত পণ্যের ব্যয় বা আছে কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয়টা কেউ যে ক্রয়, ক্রয় নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ এগুলা। তাহলে 6 আর লোক 3,80,000, 8 অর্থাৎ 14, 4,40,000 টাকা কি? 4,40,000 টাকা আছে বিক্রয়যোগ্য পণ্য, ঠিক আছে? তাহলে বিক্রয়যোগ্য পণ্য কত? 4,40,000, কারণ প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় ক্রয় সংক্রান্ত এগুলো সবই কি বিক্রয়যোগ্য পণ্য। সমাপনী মজুদ কত আছে? দেওয়া আছে কত? 50,000, একদম ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে 50 বাদ দাও, 4,40,000 থেকে 50 বাদ দাও, তাহলে 40 বাদ দিলে হবে 4 লাখ, আর 10,000 বাদ দিলে 3,90,000, শেষ।
অ্যান্সার শেষ, এটা আমার অ্যান্সার, ঠিক আছে বিক্রয় পণ্যের ভাই। তো আমি কেন বিক্রয় মাইনাস মুনাফা নিলাম না, কারণ ওইটা দিয়ে অ্যান্সার হবে না। তো আমাকে মাথায় সেট করতে হবে যে বিক্রিত পণ্যের কোথায় কোথায় আছে, কোন কোন স্টেপ দিয়ে বের করা যায়। এটার উপর 3টা স্টেপের ম্যাথ আছে, আমার ক্লাস দেখলে তুমি পারবা, বিস্তারিত একটা বড় লাইভ ক্লাস আছে, এটা আসলে শর্ট ঠিক রইলাম। ওকে, বিক্রিত পণ্যের 2টা স্টেপ বের করা যায়, একটা বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ভাই, একটা এই স্টেপ আছে, এই স্টেপ থেকে 3টা ম্যাথ করা যায়, অথবা 3টা স্টেপ এই পুরো অধ্যায় আমি শেষ করাইছি। ওকে আসো দেন দেখো, অনুপার্জিত আয় যার একটা হচ্ছে অগ্রিম, তার একটা অগ্রিম এত টাকা, উহার উহার মানে এই টাকার 5/2 উপার্জিত আছে। মনে রাখবো উপার্জিত মানে কি, যেটা আয় হয়েছে। ওকে, আয় হয়েছে, ঠিক আছে। বলে চলতি দায় কথা, চলতি দায় কোনটুকু মনে রাখবা, অনুপার্জিত আয়ের, এই অনুপার্জিত আয় যতটুকু অর্জিত হয়েছে, যতটুকু অর্জিত হয়েছে বা উপার্জিত হয়েছে, অর্জিত বা উপার্জিত, ততটুকু নাম হচ্ছে আয়। আর যতটুকু এখনো, যতটুকু এখনো কি অনুপার্জিত, অনুপার্জিত, অনুপার্জিত মানে কি, যা উপার্জিত, উপার্জিত কি হয়নি, উপার্জিত হয়নি, উপার্জিত হয়নি, যা উপার্জিত হয়নি বা অর্জিত হয়নি। ওকে, এখন অর্জিত হয়নি মানে রয়ে গেছে, তা হচ্ছে চলতি দায়। ক্লিয়ার, তা কি চলতি দায়। তার অনুপার্জিত আয় যতটুকু অর্জিত হয়েছে, খেয়াল করো, যতটুকু অর্জিত হয়েছে তার নাম আয়, যতটুকু কেস অর্জিত হয়েছে ততটুকু আয়। আর যতটুকু এখনো অর্জিত হয়নি বা উপার্জিত হয়নি অথবা এখনো অনুপার্জিত তার নাম হচ্ছে দায়। যেমন দেখো এই 50,000-এর 5/2 উপার্জিত। ওকে ফাইন, তাহলে 5/2 যদি উপার্জিত হয় বাকি থাকে কত, 5/3, কারণ 5-এর মধ্যে 2 হচ্ছে উপার্জিত, তাহলে 2 চলে গেলে থাকে কত, 3, 2 তাহলে 3 থাকে, এতে 3 ভাগ কি, তো এখানে 2টা অংশ, এক 5/2 উপার্জিত, আর তাহলে 5/3 কি এখনো উপার্জিত হয়নি। ক্লিয়ার, তো যতটুকু উপার্জিত হয়নি তার নাম চলতি দায়, তাহলে 5/3 চলতি দায়। আসো কেমনে বের করি, তাহলে 50,000 মোট 5 ভাগ, তাহলে 50 দিয়ে 5 দিয়ে ভাগ দিলে কত, 1/10, 2 ভাগে কত, তাহলে 2 ভাগে হচ্ছে 1/10 হলে 2/20 শেষ, তাহলে বাকি কত, 3 ভাগ, 3/30 শেষ। এবার আসো 5/50, তাহলে 1/10, 2 ভাগে কত, 20, তাহলে উপার্জিত মানে এটা হচ্ছে আয়, তাহলে আয় আনসারে চাইলেন ধরো তো 20, কিন্তু আনসারে দায়, দায়, তাহলে 2 ভাগ হচ্ছে উপার্জিত, বাকি 3 ভাগ এখনো উপার্জিত হয়নি, তো যেটা উপার্জিত হয়নি এটাই তোমার চলতি দায়, তাহলে চলতি দায় কত, 3 ভাগ 30 শেষ, এটা অ্যান্সার। পরীক্ষায় প্রশ্ন আসে চলতি দায় যে কথা, উপার্জিত হয়নি সে কথা, এখনো অগ্রিম আয় সে কথা, এখনো অনুপার্জিত সে কথা, সব একই অ্যান্সার। আসো, অথবা যদি বলতো আর্থিক অবস্থার মধ্যে কত যাবে, এটা অ্যান্সার। কেন, আয় তো আর্থিক অবস্থায় যায় না, তাহলে যেই চলতি দায় সেই আর্থিক অবস্থার মধ্যে দায়ের পাশে যাবে, একই কথা। আসো, এই কোশ্চেন গুলো কিন্তু টপ নচ কোশ্চেন, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে, বিক্রয় চালান, প্রথমে লিপিবদ্ধ হয় কোথায়, বিক্রয় চালান। আচ্ছা মাথায় রাখবা, চালানের 2টা অংশ, একটা হচ্ছে কি ক্রয় চালান, চালানে কি থাকে, ক্রয় থাকে আর বিক্রয় থাকে, তার মানে ধারে ক্রয় ধারে বিক্রয়। ওকে, ধারে ক্রয় আর হচ্ছে ধারে বিক্রয়, ধারে ক্রয় ধারে বিক্রয়, ধারে ক্রয় দেখে কি করতে হয়, ক্রয় চালান, ধারে ক্রয় দেখে কি ক্রয় চালান, ঠিক আছে। ওকে, আর ধারে বিক্রয় দেখে কি হবে ভাইয়া, বিক্রয় চালান। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, বিক্রয় চালান। ওকে, তার মানে বিক্রয় চালান। এবার আসো, তাহলে একটা আছে বিক্রয় চালান, একটা ক্রয় চালান, এই ধারে ক্রয় দেখে আবার ক্রয় হয় ক্রয় যাবে না। ওকে, তো ধারে ক্রয় দেখে ক্রয় যাবে না, তাহলে আমি কি বলতে পারি যে ধারে ক্রয় দেখে তো ক্রয় যাবে না, তাহলে বলতে পারি ক্রয় চালান দেখে ক্রয় যাবে না, অথবা ক্রয় ধারে ক্রয় দেখে ক্রয় যাবে না। তা এবার আসো ধারে বিক্রয় দেখে বা বিক্রয় চালান দেখে কি হবে, বিক্রয় যাবে না, বিক্রয় যাবে না, তাহলে বলতে পারি যে বিক্রয় চালান দেখে বিক্রয় যাবে না, শেষ। তাহলে বিক্রয় চালান দেখে বিক্রয় যাবে না, অথবা ধারে বিক্রয় নিয়ে বিক্রয় যাবে না, তাহলে এখানে বিক্রয় চালান আছে, তাহলে কি হবে, বিক্রয় যাবে হবে। ওকে ফাইন, বিক্রয় যাবে কই, ক্রয় যাবে আছে এই যে বিক্রয় বই। ওকে, বই আর যাবে আছে একই ভাইয়া, ক্লিয়ার। ওকে ফাইন, ক্রয় বই না ক্রয় যাবে না হবে না, তাহলে বিক্রয় যাবে না অথবা বিক্রয় বই, ঠিক আছে। ওকে, তাহলে বিক্রয় চালানে এই দেখো, তাহলে ক্রয় যাবে বলতো বা ক্রয় চালান বলতো, ক্রয় যাবে দিতাম, ঠিক আছে। আসো শেষ, হাবিবের কোশ্চেন শেষ। সো টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো। আর যদি ক্যাশ মেমোর কথা বলতো নগদান বই দিতাম, কারণ ক্যাশ মেমোতে নগদে তোমার ক্রয় নগদে বিক্রয়গুলো থাকে, ওটা নগদান বইয়ের সাথে সম্পর্ক হয়, নগদান আবার তারপর হচ্ছে তোমার কি ওখানে নগদান বইয়ের সাথে যায় বা ক্যাশ মেমোর 2টা অংশ যায়, ঠিক আছে। ওকে, আর ক্যাশ মেমো আর চালান 2টার ছক এক, এবং ক্যাশ মেমো প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা, চালানো প্রস্তুত করে বিক্রেতা। ওকে, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ওকে, ক্লাসটা শেয়ার করে দিও, আর অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিয়ে নোটটা ভালো করে করো। আল্লাহ হাফেজ।